প্রিয় শিক্ষার্থীরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর বায়োলজি পঞ্চম অধ্যায়ের খাদ্য, পুষ্টি এবং পরিপাকের বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এর দ্বিতীয় ক্লাস আমরা শুরু করব। আর দ্বিতীয় ক্লাসে আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমাদেরকে স্লাইডের মাধ্যমে আমি সেগুলো প্রদর্শন করব। তোমরা সবাই মনোযোগী হয়ে এগুলো খাতায় লিখে নিবে। আমরা চলে যাই আমাদের স্লাইডের ক্লাসে। প্রথমে আমার পরিচিতি, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা। আজকে আমাদের যে পাঠ পরিচিতি, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমরা পঞ্চম অধ্যায়ের উপর আজকে আমরা একটা ক্লাস করব। এখন তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে কিছু খাবারের তালিকা এখানে দেওয়া আছে। আমরা জানি যে এই খাবারগুলো দেখলেই আমাদের মুখে লালার সাহায্যে পিচ্ছিল হয় এবং খাদ্য মুখে দিলে লালার সাহায্যে পিচ্ছিল হয়। তাহলে এই পিচ্ছিল পদার্থটা কোথা থেকে আসে? এই পিচ্ছিল জাতীয় যে পদার্থগুলো আছে, এই পদার্থগুলো কোথা থেকে আসে? তাহলে খাদ্য পরিপাকে অংশ নেওয়া এই সকল গ্রন্থিগুলোকে কি বলে? পরিপাক। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পরিপাক বা পৌষ্টিক গ্রন্থি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে পরিপাক বা পৌষ্টিক গ্রন্থি, আমরা এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা শিখব সেগুলো হচ্ছে পরিপাক বা পৌষ্টিক গ্রন্থি কি তা বলতে পারবো, পৌষ্টিক গ্রন্থিগুলোর নাম সহজে আমরা বলতে পারবো, আর পৌষ্টিক গ্রন্থিগুলোর কাজ বর্ণনা করতে পারবে। তাহলে এসো শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাই আমাদের মূল ক্লাসের পর্বে। প্রথমে তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ যে একটা ছবিতে তিনটা অংশ দেওয়া আছে। আমরা দেখো তিনটে অংশ এখানে চিহ্নিত করা আছে। এই চিহ্নিত অংশগুলোর নাম আমাদের এখন জানতে হবে, কারণ আমরা যখন খাবার খাই, আমরা যখন মুখের ভিতরে আমাদের খাবার থাকে, তখন আমাদের মুখের ভিতরে যে লালারসগুলো তৈরি হয়, সেই লালারসগুলো আমাদের খাদ্যদ্রব্যগুলোকে পিচ্ছিলে সহায়তা করে। তাহলে এখানে দেখো, আমরা এখানে চিহ্নিত যে তিনটা অংশ দেখতে পাচ্ছি, এই তিনটা অংশের মধ্যে দেখো, এই তিনটা অংশের তিনটে নাম আছে। কারণ আমরা জানি যে মানব দেহের মুখে খাবার আসার সাথে সাথে বিভিন্ন রকমের লালারস এবং পানি, আরো কিছু উপাদান এখানে এসে খাদ্যগুলোকে পিচ্ছিল করে। তাহলে প্রথমে আমরা আসি লালা গ্রন্থি সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করি। লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড যেমন মানুষের আছে 3 জোড়া, মানুষের 3 জোড়া যে লালা গ্রন্থি আছে, তার মধ্যে দেখো 2 কানের সামনে ও নিচে 1 জোড়া প্যারোটিড গ্রন্থি থাকবে। তাহলে আমরা দেখি যে প্রথমটা দেখো 2 কানের নিচে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কানের নিচে যে ইন্টিগ্রেট করা আছে বা যে লাল যে চিহ্ন দিয়ে আছে, তাহলে 2 কানের সামনে ও নিচে 1 জোড়া প্যারোটিড গ্রন্থি আছে। তাহলে আমরা গ্রন্থিগুলো নিয়ে এখন একটু আলোচনা করি। প্রথমে দেখো প্যারোটিড গ্রন্থি 2 পাশে 1 জোড়া, অর্থাৎ 2 কানের সামনে ও নিচে 1 জোড়া প্যারোটিড গ্রন্থি থাকে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই গ্রন্থিটাকে আমরা বলবো প্যারোটিড গ্রন্থি। এবার আমরা আসি, দেখো এখানে আমাদের যে গ্রন্থিটা আছে, অর্থাৎ চোয়ালের নিচে, এই চোয়ালের নিচে যে গ্রন্থিটা, এই গ্রন্থিটাকে আমরা বলবো, এই গ্রন্থিটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এখানে 1 জোড়া থাকবে। তারপরের স্টেপে দেখো যে চিবুকের নিচে, তাহলে চিবুকের নিচে অর্থাৎ এই অংশটিতে আরো 1 জোড়া লালা গ্রন্থি থাকে, যার নাম হচ্ছে সাব ম্যাক্সিলারি গ্রন্থি। তাহলে এখানেও ঠিক 1 জোড়া থাকবে। তাহলে দেখো যে আমরা যখন খাবার খাই, খাবারগুলো মুখে আসার সাথে সাথে পরিপাক হয়ে যায়। তাহলে পরিপাক কোন জাতীয় খাবারের হয়? সেটা হচ্ছে মুখে শর্করা জাতীয় খাবারের হয়। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন জাতীয় পদার্থ, ভিটামিন এবং খনিজ লবণ, পানি, এই যে 6টা উপাদান
এই 6টা উপাদানের মধ্যে আজকে আমরা দেখো তিনটে খাবার, তিন জাতীয় খাবার কিভাবে পরিপাক হয়। তার মধ্যে আমাদের মুখে পরিপাক হয় হচ্ছে শর্করা জাতীয় খাবার। এই শর্করা জাতীয় খাবার মুখে আসার সাথে সাথে এগুলো আমাদের মুখের যে তিন জোড়া যে লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থি থেকে নিঃসৃত রস, লালা, এগুলোতে পাওয়া যায় হচ্ছে এনজাইম, পানি, এই সকল উপাদানগুলো খাবারটাকে পিচ্ছিল করে। তারপরে দেখো, তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে আমাদের নিঃসৃত যে পদার্থগুলো হচ্ছে লালা রস, এতে টায়ালিন, এনজাইম এবং পানি বিদ্যমান থাকে। তাহলে লালা গ্রন্থির সংখ্যা এবং অবস্থান সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে মনে রেখো যে কানের নিচে থাকে প্যারোটিড লালা গ্রন্থি, আর চোয়ালের নিচে থাকে হচ্ছে এই যে গ্রন্থিটা দেখছো, এটার নাম সাবলিঙ্গুয়াল গ্রন্থি, আর চিবুকের নিচে যে গ্রন্থিটা থাকে সেটার নাম হচ্ছে সাবম্যাক্সিলারি গ্রন্থি, এক জোড়া করে। তাহলে নিঃসৃত পদার্থ হচ্ছে লালা রস, এতে টায়ালিন নামক এনজাইম এবং পানি উপাদানগুলো থাকে। এরপরে দেখো, আমরা একটা ছবি এখানে দেখতে পাচ্ছি যে একটা মানব দেহের ভিতরে কিভাবে অন্ননালীর হয়ে খাবারগুলো পাকস্থলীতে যায় এবং সেই পাকস্থলী থেকে খাবার পরিপাক হয়ে কিভাবে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে মুখে আমাদের এক জাতীয় খাবার কিন্তু পরিপাক হয়ে যাচ্ছে। সেই পরিপাকটা যখন অন্ননালী হয়ে আমাদের পাকস্থলীতে আসছে, পাকস্থলীতে আসার পরে বিভিন্ন এনজাইম, বিভিন্ন যে উপাদানগুলো আছে তার মাধ্যমে এগুলো পরিপাক হয়ে আমাদের বিভিন্ন যে গ্রন্থিগুলো কাজ করে থাকে। আমরা এখন একটা অংশ নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে এখানে দেখো এই যে খয়েরি কালারের যে অংশটা, এই অংশটা আমরা জানি যে মধ্যচ্ছদার নিচে উদর গহ্বরের ওপরে পাকস্থলীর ঠিক ডান পাশে এই অংশটা অবস্থিত, আর এই অংশটার নাম হচ্ছে যকৃৎ। এটি মানবদেহের সবচেয়ে বড় একটা গ্রন্থি। তাহলে এটি অবশ্যই মনে রাখবে যে যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় একটা গ্রন্থি। তাহলে এই মানবদেহের যে বড় গ্রন্থিটা আছে, এই গ্রন্থিটা দেখো লালচে খয়েরি কালারের হয়। তাহলে লালচে খয়েরি কালার, আর যকৃতের ডান খণ্ডটি বাম খণ্ড থেকে আকারে কিছুটা বড় হবে। তাহলে প্রকৃতপক্ষে আমরা জানি যে 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে এই যকৃৎ গঠিত। তাহলে এই যকৃৎটা হচ্ছে অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত। তাহলে প্রতিটা খণ্ডে আমরা জানি ক্ষুদ্র ক্ষুদ্র লবিউল থাকে, এই লবিউলগুলোই হচ্ছে পিত্তরস তৈরি করে। যার কারণে আমরা মনে রাখবো যে এই যকৃৎকেই রসায়নের গবেষণাগার বলা হয়। অর্থাৎ বিশেষ করে রসায়নের গবেষণাগার এই জন্য বলা হয় কারণ যকৃতে হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো সংঘটিত হয়। তাহলে আমরা এখন দেখি যে এই যে অংশগুলো, এই অংশগুলোর নাম হচ্ছে পৌষ্টিক নালী, আর এই অংশগুলোর নাম হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তাহলে এখানে দেখো 3টে অংশ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে যকৃৎ, একটা হচ্ছে পাকস্থলী, আর একটা দেখো অগ্নাশয়। তাহলে 3টে অংশ আমরা এখানে নিয়ে আলোচনা করব পৌষ্টিক গ্রন্থি নিয়ে। তাহলে এবার দেখো যে এখানে এই অংশটা খয়েরি কালারের যে অংশটা, এটাকে আমরা বলি কি লিভার গ্রন্থি। তাহলে লিভার গ্রন্থি, এটাকে আমরা বলি লিভার গ্রন্থি। আর এখানে দেখো এটা হচ্ছে পিত্তাশয় বা পিত্তশয়, পিত্তনালী, অগ্নাশয়। তাহলে এরকম এই গ্রন্থিগুলো এখানে অবস্থান করেছে। তাহলে সেই ক্ষেত্রে লিভার গ্রন্থির মধ্যে দেখো একটা লিভারকে যদি আমরা প্রস্তুত করি, তাহলে এর ভিতরে দেখো অসংখ্য লোবিউল আছে, অসংখ্য লোবিউল। এই লোবিউলগুলোর মধ্যে 7টি লোবিউল আছে যারা ক্ষারীয়ধর্মী এবং পিত্তরস তৈরি করে থাকে। তাহলে দেখো ক্ষারীয়ধর্মী এবং পিত্তরস তৈরি করে। আমি যকৃতের কাজ সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদেরকে বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। যকৃৎ পিত্তরস তৈরি করে, এই রস পিত্তথলিতে জমা হয়। তাহলে দেখো যে পিত্তথলিতে জমা হয়, পিত্তরসে কোনো উৎসেচক বা কোনো এনজাইম থাকে না। শুধুমাত্র এখানে কি হয় যে উদ্ধৃত যদি গ্লুকোজ এরা নিজ দেহে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। আবার দেখো কখনো কখনো যদি রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, তখন যকৃতের সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে আবার পরিণত করতে পারে এবং রক্তস্রোতে মিশে যায়। আর এভাবে রক্ত গ্লুকোজের মাত্রাকেও লিভার নিয়ন্ত্রণ করতে পারে।
এছাড়া এখানে আরো কয়েকটি কাজ করে থাকে, যে এরা পিত্তরস চর্বি জাতীয় খাদ্যগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে, যা লাইপেজ সহযোগী পরিপাকে সহায়তা করে থাকে। এছাড়া দেখো যে অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিড আছে যকৃতে আসার পর বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়ার রূপে নাইট্রোজেন গঠিত কিছু বর্জ্য পদার্থ তৈরি করে এবং স্নেহ জাতীয় খাদ্য পরিশোষণেও সাহায্য করে থাকে। তাহলে আমরা যকৃতের কাজ সম্পর্কে কিছু তথ্য বলে দিলাম, তোমরা এগুলা লিখে রেখো। তাহলে এগুলো থেকে তোমাদের ছোট ছোট অবজেক্টিভ, ছোট প্রশ্ন বা অবজেক্টিভ গুলো আসতে পারে। তাহলে তোমরা অবশ্যই যকৃতের কাজগুলো মনোযোগ সহকারে লিখে রাখবে। এবার আমরা যাই। এবার দেখো যে এই যে গ্রন্থি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা বড় আকারের একটা লিভার গ্রন্থি, এখানে হচ্ছে পিত্তশয়, এটা পিত্ত নালী হয়ে দেখো অগ্ন্যাশয় আছে, অগ্ন্যাশয়ের নালী হয়ে এখানে একটা মিলিত একটা স্থান, এই মিলিত স্থানটাকে আমরা বলি ডিওডেনাম। তাহলে মিলিত যে স্থানটাকে আমরা পাবো এই স্থানটার নাম কি হবে? ডিওডেনাম। তাহলে দেখো এইটা হচ্ছে পাকস্থলী, পাকস্থলী এবং পিত্তথলি, যকৃৎ এবং অগ্ন্যাশয়ের যে মিলিত স্থান, এইটাকে যখন আমরা বলি ডিওডেনাম। তাহলে এবার আমরা কাজগুলো দেখি। দেখো কিছুক্ষণ আগে আমি তোমাদের যকৃতের কাজ সম্পর্কে বলেছি, যকৃতের প্রথম কাজই হচ্ছে পিত্তরস তৈরি করা, আর পিত্তরসের প্রথম কাজই হচ্ছে চর্বি জাতীয় খাদ্যগুলোকে ভেঙে ফেলা। তাহলে এই চর্বি জাতীয় যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলোকে ভেঙে ফেলাই হচ্ছে এর প্রধান কাজ। তাহলে দেখো যে এখানে যকৃৎ থেকে পিত্তরস তৈরি হয়ে পিত্তথলিতে যাচ্ছে, আবার দেখো পিত্তথলি হয়ে রক্তটা ডিউডেনামে চলে আসতেছে, এই পিত্তরস ডিউডেনামে চলে আসছে। তাহলে ডিউডেনামে আসছে, আবার দেখো অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস যাচ্ছে। তাহলে এখানে আমাদের স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক হয়। তাহলে আমরা পূর্বেই বলছি যে শর্করা জাতীয় খাদ্যগুলো মুখে পরিপাক হয়, আর স্নেহ জাতীয় পদার্থগুলো আমাদের এখানে পরিপাক হয় ডিউডেনামে। তাহলে এবার আমরা দেখি পিত্তথলি, তারপরে দেখো এটার নাম হচ্ছে অগ্ন্যাশয়, আর পিত্ত নালী ও অগ্ন্যাশয় নালীর যে মিলিত স্থান, এই মিলিত স্থানটাকে একসাথে যখন মিলিত হয়েছে সবগুলো, তখন সেটাকে আমরা ডিউডেনাম বলি। আর এখানে দেখো পিত্তথলিতে যে পিত্ত রসটা থাকে সেটা রস গাঢ় সবুজ হয় এবং তিক্ত স্বাদ হয়। তাহলে তিক্ত স্বাদ, পিত্তথলি রস গাঢ় সবুজ এবং তিক্ত স্বাদ। এরপরে দেখো যকৃতের কাজ সম্পর্কে আমরা বলেছি, তারপরে তোমাদেরকে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি স্লাইডে। তাহলে এখানে দেখো যকৃৎ পিত্তরস তৈরি করে পিত্তথলিতে জমা হচ্ছে। তাহলে যকৃৎ পিত্তরস তৈরি করে, এতে পানি, পিত্ত লবণ, কোলেস্টেরল ও খনিজ প্রদান থাকে। এতে কোনো এনজাইম থাকে না, দেহে উদ্ধৃত গ্লুকোজ সঞ্চিত করে রাখতে পারে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। দেখো এই যকৃতের প্রথম কাজই হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। তাহলে পিত্তরস চর্বি জাতীয় খাদ্যগুলোকে ক্ষুদ্র দানায় পরিণত করতে পারে। এছাড়া দেখো যকৃৎ আরো একটা কাজ করে থাকে, যকৃতে আসা অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন গঠিত বর্জ্য সৃষ্টি করতে পারে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া। এবার দেখো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অগ্ন্যাশয়। এই অগ্ন্যাশয় থেকে দেখো রস নিঃসৃত হচ্ছে। তাহলে আমাদের আজকের পাঠ্য যে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে অগ্ন্যাশয় রস নালীপথে এসে ডিউডেনামে প্রবেশ করছে। তাহলে আমরা এখন দেখি যে অগ্ন্যাশয়, এই অগ্ন্যাশয়ের একটা মূল কাজ হচ্ছে যে এই অগ্ন্যাশয় ইনসুলিন তৈরি করতে পারে। তাহলে অগ্ন্যাশয়ের ভিতরে দেখো একটা অন্তঃক্ষরা বহিঃক্ষরা, অর্থাৎ নালীযুক্ত আর নালীবিহীন দুইটা গ্রন্থি এখানে থাকে। তার মানে এইখানে দেখো দুই ধরনের যে গ্রন্থিগুলো থাকে, তার মানে এখানে যে দুই ধরনের গ্রন্থি থাকে, তাহলে দুই ধরনের গ্রন্থিগুলো আমরা একটু খেয়াল করি। একটা হচ্ছে বহিঃক্ষরা আর একটা হচ্ছে অন্তঃক্ষরা। তাহলে এখানে যে দুই ধরনের যে গ্রন্থিগুলো আছে, তাহলে দুই ধরনের গ্রন্থিগুলোর মধ্যে আমরা এখানে একটা আলোচনা করব, বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা। তাহলে প্রথমে দেখো এনজাইম নিঃসরণ, অর্থাৎ আমরা এনজাইম নিঃসরণের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনজাইম নিঃসরণ বা বহিঃক্ষরা, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি হরমোন নিঃসরণ বা অন্তঃক্ষরা বা নালীবিহীন। তাহলে এই গ্রন্থিগুলো থেকে দেখো এখানে এনজাইম
নিঃসরণ বা বহি করা যে গ্রন্থিগুলো আছে সেখান থেকে নিঃসৃত হচ্ছে ট্রিপসিন, লাইপেজ এবং অ্যামাইলেজ। আর হরমোন নিঃসরণের ক্ষেত্রে দেখো যে এখানে যে খাবারগুলো পরিপাক করে থাকে এরা এই সকল খাদ্যগুলোকে পরিপাক করে। তাহলে এই সকল কি ফ্যাট জাতীয় খাবার আছে, তারপরে শর্করা আছে, আমিষ আছে, তাহলে সব জাতীয় খাদ্যগুলো ট্রিপসিন, লাইপেজ এবং অ্যামাইলেজ এরা সবাই পরিপাকে সাহায্য করে থাকে। এবার আমরা দেখি অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা মানে কি? অর্থাৎ নালীবিহীন গ্রন্থি। এই যে অগ্নাশয়টা দেখছো, এই অগ্নাশয়ের ভিতরে যেগুলো নালীবিহীন যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলো থেকে এখানে দেখো গ্লুকাগন, তারপর লাইপেজ, এরপরে অ্যামাইলেজ, এই এনজাইমগুলো নিঃসৃত হয়। আর এরা কি করে? শারীরবৃত্তীয় কাজে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এবার আমরা দেখি গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে দেখো এটাও কিন্তু পরিপাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন দেখো আমাদের এই যে পাকস্থলীতে তোমার এই সেল থাকে, এই সেলগুলোর কাজ কি? যে জীবাণু প্রবেশ করলে, ক্ষতিকারক কোনো জীবাণু প্রবেশ করলে সেগুলোকে প্রথমে কি করে? মেরে ফেলে। মেরে ফেলার পরে এই যে দেখো পাকস্থলীর প্রাচীরে এক ধরনের পেপসিনোজেন থাকে, নিষ্ক্রিয় পেপসিনোজেন। ওই এই সেলের কাজ হচ্ছে যে ওই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তর করা। এটা হচ্ছে প্রধান কাজ। যখন সক্রিয় পেপসিনে রূপান্তর হয়ে গেল তখন এর আরো একটি কাজ হচ্ছে যে এরা এই পেপসিনগুলো এক ধরনের এনজাইম হিসাবে কাজ করে, যা আমিষকে ভেঙে 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি যৌগ গঠন করে, যা পলিপেপটাইড নামে পরিচিত হয়। তাহলে আমরা এখন দেখি গ্যাস্ট্রিক গ্রন্থির যে অবস্থান আমরা জানলাম, পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থির অবস্থান। আর এই গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস বা পাচক রস দুইটা নিঃসৃত হয় আর নিঃসৃত হয়ে পরিপাকে সাহায্য করে। এবার আমরা আন্ত্রিক গ্রন্থি নিয়ে একটু আলোচনা করি। আন্ত্রিক গ্রন্থি অর্থাৎ আমাদের পাকস্থলী ডিউওডেনামের পরবর্তী অংশের নামই হচ্ছে যে অংশগুলো আছে এই অংশগুলো দেখো যে এর প্রাচীরগুলো দেখতে এরকম ভিলাস নামক একটা পদার্থ থাকে, আর এইগুলো দেখতে হচ্ছে এরকম, আর এগুলোকে আমরা বলি ভিলাস। এই ভিলাস অংশগুলো পরিপাকে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তাহলে ক্ষুদ্রান্তের প্রাচীরে ভিলাই এই আন্ত্রিক গ্রন্থি থাকে এবং আন্ত্রিক রস এখান থেকে নিঃসৃত হয়। খাদ্যের উপর গ্রন্থিগুলোর কাজ আমরা এখন একটু ভিডিওতে দেখি। তাহলে আমরা এখন ভিডিওতে দেখি, তোমরা এখন ভিডিওটি দেখো। Primary functions of the digestive system. Primary functions of the digestive system are the breakdown of food, called digestion, and absorption of nutrients. Digestion begins in the mouth, where the teeth break food into smaller particles during mastication. Salivary glands located near the oral cavity secrete saliva, which begins chemical digestion and keeps the food moist. As food is swallowed, the soft palate blocks the upper pharynx to prevent food from entering the nasal cavity, and multiple voluntary muscles in the face, neck, and tongue contract, pushing food particles through the pharynx. The food passes over the epiglottis, which prevents food entry into the respiratory system, and then into the esophagus, which connects the pharynx to the stomach. The one-way movement of the food mass, now called a bolus, is controlled by wave-like involuntary muscle contractions. This movement is known as peristalsis. The bolus now enters the stomach. Folds in the stomach wall, called rugae, allow for expansion as the stomach fills. Stomach cells secrete hydrochloric acid, pepsinogen, and various regulatory hormones that chemically digest the bolus. Muscular contractions in the stomach churn its contents to further break down the bolus and mix it with stomach secretions to form a thick liquid called chyme. Chyme exits the stomach through the pyloric sphincter and enters the small intestine, the major site of nutrient absorption. The small intestine consists of 3 parts: the duodenum, jejunum, and ileum. Bile from the liver and digestive enzymes from the pancreas empty into the duodenum to aid in digestion.
Absorbed nutrients pass from the lumen of the small intestine into blood and lymph. Chyme not absorbed in the small intestine enters the large intestine. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ভিডিওটি দেখলাম। Primary functions of the digestive system are তাহলে দেখো যে আমরা ভিডিওটি দেখলাম যে কিভাবে খাদ্যগুলো পরিপাক হয়, কোন অংশে কিভাবে খাদ্যগুলো যাবে এবং পরিপাক হবে। এবার দেখো এখানে আমি পুরো পরিপাকের জন্য যে গ্রন্থিগুলো কাজ করে থাকে সেই গ্রন্থিগুলা এখানে তোমরা নিজেরা চিত্রটি আঁকবে এবং এর বিভিন্ন অংশগুলো তোমরা চিহ্নিত করবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে পাকস্থলীর পরিপাক, যকৃতের কাজ, পিত্তশয়ের কাজ এবং অগ্নাশয় থেকে কি কি নিঃসৃত হয় সেগুলো কিভাবে ডিউডেনামে আসে, সেখানে কিভাবে পরিপাক হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা যে তোমাদের যে বিষয়টার উপরে আমরা ক্লাস নিয়েছি, তাহলে এখানে আমরা কিছু মূল্যায়ন করতে পারি। সেটা হচ্ছে যে এই বিষয়গুলো তোমরা নিজেরাও নিজেকে মূল্যায়ন করো। এক, পরিপাক গ্রন্থি কি, লালা গ্রন্থির নামগুলো বলো, লালা গ্রন্থিতে কি কি এনজাইম থাকে, যকৃতের কাজগুলো লিখো বা তোমরা নিজেরা মূল্যায়ন করো। অগ্নাশয় থেকে নিঃসৃত একটা হরমোনগুলো হচ্ছে গ্লুকাগন এবং ইনসুলিন। তাহলে দেখো আমরা এই বিষয়গুলো আমরা ভালো করে মাথায় রাখবো। তাহলে এইগুলো হচ্ছে আমরা আজকে আলোচনা করেছি। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি, গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা একটু দেখি। পৌষ্টিক গ্রন্থি, লালা গ্রন্থি, এনজাইম, যকৃৎ, ডিউডেনাম, অগ্নাশয়, পিত্তনালী, বিলাস এবং ক্ষুদ্রান্ত। তাহলে এই শব্দগুলো আমাদের কাছে একটু নতুন মনে হবে, তাহলে আমরা এগুলো একটু বারবার পড়ে এগুলো আমরা আয়ত্ত করে রাখবো। তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হচ্ছে, বাড়ির কাজটি অবশ্যই করে রাখবে। কোন কোন পৌষ্টিক গ্রন্থি থেকে কি কি পদার্থ নিঃসৃত হয় তার একটি তালিকা তোমরা তৈরি করবে, তৈরি করে তোমরা টিচারকে দেখাবে। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করেছি, তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বোঝাতে চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমরা পরবর্তী দিন এর পরের যে ধাপে যে বিষয়টা নিয়ে আমরা ক্লাস করব, সেই ক্লাসে সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।